দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে সশস্ত্র বাহিনী দিবস এবং সেই দিনটিকে ঘিরেই আজকের অনুষ্ঠান সাজিয়েছি আমরা। সশস্ত্র বাহিনীর ৩ জন সম্মানিত সদস্য আমাদের সাথে যোগ দিয়েছেন। আছেন ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী, তিনি ব্রিগেড কমান্ডার, সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড। আছেন কমান্ডার মিয়া মোহাম্মদ নাইম রহমান, তিনি সার্জেন্ট অ্যান্ড আর্মস, জাতীয় সংসদ সচিবালয়। এবং আছেন এয়ার কমান্ডার মোহাম্মদ রিয়াদাত হোসেন, তিনি পরিচালক, আকাশ প্রতিরক্ষা পরিদপ্তর। আপনাদের ৩ জনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আজকের এই দিনটি ঘিরে যে অনুষ্ঠান ছিল তাতে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, তা নিয়ে একটা প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, সেটি দেখে নেব। ১৯৭১ সালের ২১ নভেম্বর জনগণের সাথে একাত্ম হয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিত আক্রমণ করেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। তারপর থেকে প্রতি বছর দিনটি পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। রোববার বিকেলে সেনাকুঞ্জে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে সশস্ত্র বাহিনীর সাথে সুদৃঢ় পারিবারিক বন্ধনের কথা উল্লেখ করেন তিনি। মূলত বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, আত্মীয় সম্পর্ক। আমার 2 ভাই সেনাবাহিনীর সদস্য। ছোট্ট রাসেলের সবসময় একটা শখ ছিল সে বড় হলে সেনাবাহিনীতে যোগ দেবে। গত 13 বছরে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছি। আওয়ামী লীগ সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণের লক্ষ্যে আবাসন প্রকল্প, উন্নত মানের রসদ সরবরাহ এবং বহুতল সরকারি পারিবারিক বাসস্থান নির্মাণ সহ নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেয়া নানা পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। বলেন, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতায় বাহিনীর সদস্যরা যেন সবসময় প্রশংসিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত সশস্ত্র বাহিনী আমাদের জাতির অহংকার। আপনারা যেন শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা সর্বত্র প্রশংসিত হতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই বিশ্বাস করি। এর আগে সকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পদক দেয়া হয়, সংবর্ধনা দেয়া হয় বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদেরও। সেনাবাহিনী পদক গ্রহণ করবেন। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়া হয়। এই অবস্থার পরিবর্তন করে আওয়ামী লীগ। যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীকে ভূমিকা রাখার আহ্বানও জানান শেখ হাসিনা। বাংলাদেশ যেন সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলতে পারে। এর আগে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান তিনি। ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও। শুরুতেই ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী আপনার কাছে আসতে চাই। এই যে ২১শে নভেম্বরের কথা আমরা বলছিলাম, রিপোর্টে খানিকটা বলা হয়েছে খুব সংক্ষেপে, আরেকটু যদি বিস্তৃতভাবে বলতেন যে এই দিনটিকেই কেন সশস্ত্র বাহিনী দিবস হিসেবে বেছে নেওয়া হলো। ধন্যবাদ জনাব মনজুর আল মতিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি চ্যানেল 24-এর সকল কলাকৌশলী এবং দর্শকবৃন্দকে আমাদের এবং আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এই দিবসটি আমাদের সবার জন্য, আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিবস। আর এটি পালন হচ্ছে এমন একটি সময় যখন পুরা জাতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে। আমরা আরও পালন করছি আমাদের সুবর্ণ জয়ন্তী, বাহিনীগুলো পালন করছে তাদের নিজস্ব সুবর্ণ জয়ন্তী। তাই এতগুলা সুবর্ণ জয়ন্তী, একাধিক সুবর্ণ জয়ন্তী এবং জন্মশতবার্ষিকীর মধ্যে আজকে এই সশস্ত্র বাহিনী দিবস অনেক মহিমান্বিত হয়ে উঠেছে। একই সাথে এই মহেন্দ্রখানে আমি স্মরণ করতে চাই আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে আমরা ছিনিয়ে এনেছিলাম আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা। আরও স্মরণ করতে চাই 30 লক্ষ শহীদ এবং সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। একই সাথে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের সশস্ত্র বাহিনীর যেই সকল সদস্য দেশে বা দেশের বাইরে মৃত্যুবরণ করছে
তাদের কথাও স্মরণ করতে চাই। আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন ফেরত আসি আপনার যে প্রশ্ন, সশস্ত্র বাহিনী দিবস। এই সশস্ত্র বাহিনী দিবসকে বর্ণনা করার জন্য আমি একটু ইতিহাসের দিকে যাব, একটু সমরনীতির দিকে পর্যালোচনা করার চেষ্টা করব। আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তৎপরবর্তী যে যুদ্ধগুলো হয়েছে এগুলোর দিকে যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পারবো তাদের যে মূল সফলতা ছিল এটা ছিল এই তিন বাহিনীর সমন্বিত অপারেশন। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় অপারেশনটার কথা আমরা বলি, অপারেশন ওভারলর্ড বা নরম্যান্ডি ল্যান্ডিং, এখানের কিন্তু সবচেয়ে বড় সফলতাই ছিল তিন বাহিনীর সমন্বিত অ্যাটাক। ওটাই কিন্তু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধকে মিত্রবাহিনীর মোড় পরিবর্তন করে দিয়েছিল। তো এই কারণে এই তিন বাহিনীর যে সমন্বিত আক্রমণ, এইটা যে কোনো রণকৌশলের জন্য, সমরনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে একটু নজর দিই, আমরা দেখব 25 মার্চের এই কালো রাত্রির পর আমাদের সশস্ত্র যে সেনা সদস্যরা ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, তারা তাদের অস্ত্র সরঞ্জামাদি নিয়ে বিদ্রোহী জনতার সাথে মিলে গিয়েছিল এবং তারা লোকালি প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং 10 এপ্রিলে অস্থায়ী মুজিবনগর সরকার গঠনের পর বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়, যেখানে কর্নেল এমএজি ওসমানীর নেতৃত্বে এই ফোর্সটাকে পরিচালনা করা হয়। তখন 11টি সেক্টরে ভাগ করে বাংলাদেশ ফোর্সকে পরিচালিত করা হয়। তখন কিন্তু আমাদের এই অপারেশনগুলো নিজ নিজ বাহিনীর মাধ্যমে পরিচালনা করা হচ্ছিল এবং আমরা তখন সফলতা পাচ্ছিলাম, বাট ঈপ্সিত লক্ষ্য অর্জন করার মতো তেমন কোনো সফলতা পাচ্ছিলাম না। এরই পরিবর্তন হয় যখন 21শে নভেম্বরে তিন বাহিনীর সমন্বিত আক্রমণ সূচনা করা হয়। এই আক্রমণের মাধ্যমে আমাদের ঈপ্সিত লক্ষ্যের আলো দেখতে পাই আমরা। এবং আপনি দেখেন এর মাত্র 25 দিন পর 16ই ডিসেম্বরে অর্জন করি আমাদের বিজয়। এখানে উল্লেখ্য যে 3 ডিসেম্বরে আমাদের সাথে যুক্ত হয়েছিল আমাদের মিত্রবাহিনী। তো যুদ্ধকালীন সময়ে বা স্বাধীনতা যুদ্ধে এই যে তিন বাহিনীর যে সমন্বিত আক্রমণ, এটার কারণেই কিন্তু আমাদের জয়টা ত্বরান্বিত হয়েছিল। তবে এইটা শুধু যুদ্ধকালীন সময় বা স্বাধীনতা যুদ্ধে না, এর পরেও কিন্তু আমরা এই সমন্বয়ের যে একটা কালচার, এটা আমাদের মধ্যে রয়ে গিয়েছে। এবং আপনি দেখবেন আমাদের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ যদি আপনি একটু তাকান, যে বাংলাদেশ মিলিটারি একাডেমি দিয়ে আমাদের মূল প্রশিক্ষণ শুরু, সেখানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ শুরু হয় তিন বাহিনীর একসাথে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। পরবর্তীতে আমরা যখন মিড লেভেলে অফিসারদের প্রশিক্ষণ প্রদান করি ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে, সেখানে কিন্তু 1 বছর ধরে এই তিন সার্ভিসকে একসাথে প্রশিক্ষণ প্রদান করা হয়। এবং সিনিয়র লিডারশিপের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজে যখন আমরা প্রশিক্ষণ দিই, সেখানেও কিন্তু একসাথেই প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় এইটাই পরিচালনা করা হয়, এইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ এই সমন্বিত যে আক্রমণ, আজকের যে রণকৌশলগত দিক, আজকে যে সমন্বিতির দিক, এখানে এটার কোনো বিকল্প নাই। তাই যুদ্ধের সময়, স্বাধীনতার সময় এবং স্বাধীনতা পরবর্তী সময় অদ্যাবধি এই 21শে নভেম্বর যে সশস্ত্র বাহিনী দিবস আমাদের মূল চালিকা শক্তি হিসাবে আমাদেরকে সহায়তা করছে। অনেক ধন্যবাদ। কমান্ডার রহমান, আপনার কাছে আসি। মুক্তিযুদ্ধের সময় যখন একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়া বিভিন্ন জায়গায় থাকা নৌসেনাদের, নৌ অফিসারদের একত্রিত করা হচ্ছিল একটি অপারেশনের জন্য, সেই ইতিহাসটা হয়তো খুব বেশি প্রচারিত নয়। একটু যদি আমাদের মনে করিয়ে দিতেন যে সেখান থেকে কিভাবে যাত্রা শুরু করলো আমাদের নৌবাহিনী। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব মঞ্জুর এবং চ্যানেল 24-এর সকল কলাকুশলী এবং দর্শক শ্রোতাদেরকে। আমরা সত্যিই কৃতজ্ঞ যে আজকে এই সশস্ত্র বাহিনী দিবসে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। শুরুতেই আমি স্মরণ করতে চাই শ্রদ্ধাভরে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে আমি স্মরণ করতে চাই কৃতজ্ঞ চিত্তে 30 লাখ শহীদ এবং অজানা অনেক মুক্তিযোদ্ধা, যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং আজ আমরা এখানে বসে আছি। আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নের সত্যিকার অর্থেই যে নৌবাহিনী সবসময়ই দৃষ্টির আড়ালে কাজ করে, নীরবে কাজ করে যায়,
তারই আর একটা জাজল্যমান উদাহরণ হচ্ছে যে নৌবাহিনীর কর্মকাণ্ড স্বাধীনতা যুদ্ধে কী ছিল সেটাও আসলে সেই রকমভাবে প্রচারিত নয়। আমরা যদি স্বাধীনতা যুদ্ধের পটভূমি বিচার করি তাহলে দেখব যে 1966 সালে 6 দফার 6ষ্ঠ দফাতেই কিন্তু নৌবাহিনীর গুরুত্ব অনুধাবন করে বঙ্গবন্ধু পাকিস্তানের নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে, তদানীন্তন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে স্থাপনের জন্য বলেছিলেন। একই সাথে উনি কিন্তু সমরাস্ত্র কারখানা, আধা সামরিক বাহিনীর প্রয়োজনীয়তাও অনুভব করেছিলেন, যেটা 6ষ্ঠ দফায় অন্তর্ভুক্ত ছিল। সেই প্রেক্ষাপটেই যখন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আপনি সঠিকভাবেই বলেছেন যে বৈষম্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্লেষণ করি 1% অথবা শতকরা 2 ভাগ 1 ভাগ করে অফিসার এবং সোলজার বা নাবিক ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যদি আমরা তুলনা করি। এরকম একটা অবস্থা থেকে আমাদেরকে মুক্তিযুদ্ধ শুরু করতে হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের যারা অনেকেই মূলত পশ্চিম পাকিস্তানেই তাদের কর্মক্ষেত্র ছিল, তাদেরকে পালিয়ে আসতে হয়েছে জীবনকে বাজি রেখে। এভাবেই ঠিক ফ্রান্সে পাকিস্তান নৌবাহিনীর জন্য যে সাবমেরিন কেনা হচ্ছিল সেটার জন্য যারা 8 জন অফিসার এবং নাবিক ফ্রান্স থেকে পালিয়ে ভারতে আসে, এবং সেটা তো বেশ দুরূহ একটা বিষয় এবং শুনলে অবাক লাগে, কিন্তু এটাই ছিল বাস্তবতা। বাট তার সাথে আমাদের ভলান্টিয়ার প্রায় 500 নৌ কমান্ডো মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে নির্বাচিত হয়ে একই সাথে সাধারণ মানুষ তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এবং সেই সত্যিকার অর্থে এই জুন জুলাই মাসেই, যদিও আমরা শুনেছি যে 11টা সেক্টরে যুদ্ধ হয়েছে, 10 নম্বর সেক্টরটা অর্থাৎ নদী এবং সমুদ্র এলাকা, উপকূলবর্তী এলাকা নিয়েই কিন্তু 10 নম্বর সেক্টর গঠিত ছিল, এবং সেখানেই তারা মূলত এই সেক্টরের অধীনে সেক্টর কমান্ডারের অধীনে কাজ করেছে। এবং তারা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে তারা বিভিন্ন জায়গায় অপারেশন করেছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য অপারেশন ছিল অপারেশন জ্যাকপট, যেটা ছিল অগস্টের 15-16 তারিখে, যে সময় মূল সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম, খুলনা এবং বেশ কিছু নদী বন্দরে আক্রমণ করা হয়েছিল, যেখানে প্রায় 26টি বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। এবং একই সাথে যদি আমরা আরেকটু ফিরে দেখি যে 10ই নভেম্বর, এই অগাস্ট থেকে অপারেশনগুলি হতে হতে 10ই নভেম্বরেও কিন্তু এই অপারেশনটার নাম ছিল অপারেশন হট প্যান, এবং সেই অপারেশনটা মূলত পরিচালিত হয়েছিল আমরা মংলার যে পশুর নদীতে ফেয়ারওয়ে বয়ের কাছাকাছি, যেখানে আমাদের প্রথম দুটো জাহাজ যেটা পদ্মা এবং পলাশ, তারা মাইনিং অপারেশন করেছিল, এবং মাইনিং অপারেশন করে চ্যানেল বন্ধ করে দেয়, এবং ওই মাইনের আঘাতেই কিন্তু স্থাপিত মাইনের আঘাতেই দুটো গ্রিসের জাহাজ, বাণিজ্যিক জাহাজ এবং একটি সোমালিয়ান জাহাজ ডুবে যায়, এবং ডুবে গিয়ে কিন্তু সমুদ্র বন্দর বন্ধ হয়ে যায়। অর্থাৎ এটার সাথে যদি আমরা আবার কানেক্ট করি যে বঙ্গবন্ধুর যে ভাষণের একটা উল্লেখযোগ্য অংশ যে আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, সত্যিকার অর্থে কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি নৌবাহিনীকে এই ভাতে এবং পানিতেই মারা হয়েছে। কারণ আপনি যদি চিন্তা করে দেখেন যে তাদের এই বাণিজ্যিক জাহাজগুলিতেই তাদের অন্যান্য সরকারি জাহাজগুলিতেই, যুদ্ধ জাহাজগুলিতেই কিন্তু তাদের রসদ, তাদের অস্ত্র, গোলা বারুদ আসছিল, এবং সেই সাপ্লাই যখন বন্ধ হয়ে যায় তখনই কিন্তু তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়ে এবং তারা এক পর্যায়ে আত্মসমর্পণে বাধ্য হয়। অনেক ধন্যবাদ। এর কমান্ডার হোসেন, আপনার কাছে আসতে চাই। এই পর্যায়ে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ বিমান বলুন বা যে কোনো ধরনের বিমান সংগ্রহ করাটা যে কত একটা দুষ্কর কাজ ছিল সেটা ইতিহাস ঘাটলেই পাওয়া যায়, এবং তারপরে বিভিন্ন পুরনো বিমান যখন জোগাড় হলো সেটাকে আবার যুদ্ধের উপযোগী করে গড়ে তোলার যে একটা দুরূহ যাত্রা, সেটা যদি একটু মনে করিয়ে দিতেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি শুরু করতে চাই, আলোচনার শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই বাঙালি জাতির, আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আসলে মুজিব না থাকলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না, আমরা বিশ্ব মানচিত্রে আমাদের একটি জায়গা করে নিতে পারতাম না। আমি আরও স্মরণ করতে চাই এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল
শাহাদাত বরণকারী মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বীর শহীদদের। আমরা সবাই জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে 21শে নভেম্বর একটা ঐতিহাসিক দিন। যেমনটি ব্রিগেডিয়ার তামজিদ বলছিলেন যে আজকের এই বছরে স্পেশালি এই দিনটা কিন্তু আরও বেশি মহিমান্বিত, কারণ আমরা জানি এটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, আমরা জানি আমাদের এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই সময় এই বছরের এই দিনে আমরা এখানে উপস্থিত হয়ে কথা বলতে পারছি, এটাও কিন্তু এই স্বাধীনতার ফলে আমরা এই সুযোগটা পেয়েছি। 1971 সালে 21শে নভেম্বরের আগ পর্যন্ত কিন্তু আমাদের অপারেশনগুলো ছিল মোস্টলি স্থলভাগে। এই বিমান বাহিনীর অনেক সদস্য যারা পাকিস্তানের পক্ষ ত্যাগকারী, তারা এই সম্মুখ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। আপনি নিশ্চয়ই জানবেন, দুটো সেক্টর আমাদের সেক্টর কমান্ডার ছিলেন। এরপরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের কোনো বিমান ছিল না। এই অবস্থায় এই সম্মুখ যুদ্ধে যখন স্থলপথে যুদ্ধ করছেন বাংলাদেশে বিমান বাহিনীর সদস্যগণ, তখন তারা ফিল করছিলেন যে আমাদের একটি স্বনির্ভর বিমান বাহিনী দরকার। এই অবস্থায় আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারতের সহায়তায় আমরা 3টি বিমান, অসামরিক বিমান পেলাম। এর মধ্যে একটি অ্যালিউট 3 হেলিকপ্টার, একটি অটার বিমান এবং একটি ডাকোটা বিমান। এই বিমানগুলো কিন্তু ইতিহাসের অংশ। আমাদের এই বিমানগুলো সম্বন্ধে বোধহয় একটু জানা দরকার, হয়তো আমরা জানি অনেকে। এই অ্যালিউট 3টা ছিল ফ্রান্সের তৈরি হেলিকপ্টার। 1960 সালে এটা তৈরি হয়েছিল। এই হেলিকপ্টারটা 15,000 ফিট উচ্চতায় যাত্রী আনা নেওয়া করেছে আল্পস পর্বতে। এই হেলিকপ্টারটা একই বছরে হিমালয়ের এভারেস্ট শৃঙ্গে 19,698 ফিটে উচ্চতায় ওঠানামা করেছে। এই ইতিহাসটা বোধহয় আমরা অনেকেই জানি না। এরপরে আমাদের যেটা ছিল DC-10 ড্যাকোটা, যেটা DC-3 ড্যাকোটা, এই এয়ারক্রাফটটা ছিল ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি আমেরিকান এয়ারক্রাফট। এটা ভারতের যোধপুরের রাজার এটা পার্সোনাল একটা এয়ারক্রাফট ছিল। এটা উনি আমাদের মুক্তিবাহিনীকে উপহার দিয়েছিলেন। আর DC-8-3 যেটা অটার বিমান, এই 3টা বিমানের সমন্বয়ে আমাদের 28শে সেপ্টেম্বর 1971 সাল ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে বিমান বাহিনী নিউক্লিয়াস, আমরা বলতে পারি, কিরো ফ্লাইট গঠিত হলো। এই কিরো ফ্লাইটের দায়িত্বে ছিলেন তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। ওনার সাথে 3 জন বিমান বাহিনীর সদস্য ছিলেন এবং 6 জন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বৈমানিক ছিলেন, বেসামরিক। এই 9 জন বৈমানিক, 47 জন বিমান সেনা আর এই 3টি অসামরিক বিমান নিয়ে আমাদের যাত্রা শুরু। এর পরের ইতিহাসটা সত্যিই স্মরণ রাখবার মতো। আমরা জানি কিরো ফ্লাইট কী ধরনের অপারেশন করেছে। নারায়ণগঞ্জের গোদনাইল তেল ডিপোতে যে আক্রমণটা 3রা ডিসেম্বর, এবং একই দিনে অটার বিমানের যে আক্রমণটা চিটাগংয়ের তেল ডিপোতে। এই দুটো আক্রমণের মাধ্যমে কিন্তু আপনি খেয়াল করবেন পাকিস্তান হানাদার বাহিনীর সাস্টেনেন্সের যে বিষয়গুলো ছিল, জ্বালানি তেলের মজুদ, এটা কিন্তু পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হলো। সেটা তো প্রায় নেভিগেশন ছাড়াই বলতে গেলে। অ্যাবসলিউটলি এটা কোনো জাস্ট একটা অল্টিমিটার, উচ্চতামাপক যন্ত্র, দিক নির্দেশক যন্ত্র, এটা নিয়ে ওনারা ফ্লাই করেছেন অন্ধকার রাতে, কুয়াশাচ্ছন্ন রাতে। বাট দ্যাট ওয়াজ এ মুনলিট নাইট। হাউএভার, মানে শুরুতে কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, কারণ ওনাদের শত্রুর চোখ এড়িয়ে আসতে হলে তো একটু নিচু দিয়ে ফ্লাই করতে হবে, অল্প উচ্চতায়। প্রথম দিকে একটু ওনারা অসুবিধা
ফিল করেছেন, পরবর্তীতে টার্গেটের কাছাকাছি এসে ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল, কোনো সমস্যা ছিল না। কিলো ফ্লাইট কিন্তু এই যে অপারেশনগুলো প্রথম দিন যেটা 3 তারিখে করলেন, এই দুটো অপারেশনের মাধ্যমে পাকিস্তান বাহিনীর একটা মনস্তাত্ত্বিক যে চাপ তৈরি হলো, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একটা টার্নিং পয়েন্ট আমি বলবো। এরপরে কিন্তু 6 তারিখে ইন্ডিয়ান এয়ারফোর্স ওনারা ফার্স্ট অ্যাটাক ক্যারি আউট করলো আমাদের বর্তমান বাংলাদেশের তেজগাঁও এবং কুর্মিটোলা রানওয়েতে। এই রানওয়ে দুটো যখন অপারেশনের সক্ষম থাকলো না, তখন পাকিস্তান বিমান বাহিনীর জন্য কিন্তু এবং পাকিস্তান ফোর্সের জন্য এটা সত্যিকার অর্থে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। তাদের জঙ্গি বিমানগুলো সিটিং ডাক্স হয়ে গেল, অ্যাবসলিউটলি সিটিং ডাক্স হয়ে গেল। এবং তামজিদ যেটা বলছিলেন, এরপরে কিন্তু আমাদের এই যে 24 দিনে বিজয়টা ত্বরান্বিত হলো, আমাদের সাথে মিত্রবাহিনী যোগ দিল 3রা ডিসেম্বর, এবং এরপরে একের পর এক সাফল্য কিন্তু আমাদের মুক্তিবাহিনীর। অনেক ফিরে আসি কমান্ডার নাঈম রহমান আপনার কাছে। এখানে গতকালকের একটি খবর বোধহয় আপনার চোখে পড়েছে, মিয়ানমারের নৌবাহিনী বাংলাদেশ থেকে কয়েকজন মাঝিকে ধরে নিয়ে গেছে বলে একটা গণমাধ্যমে খবর এসেছে। এই ধরনের ঘটনা যখন সামনে আসে তখন প্রশ্ন আসে যে আমাদের জলসীমা বলুন, আমাদের আকাশসীমা আমরা যথেষ্ট শক্তিশালীভাবে রক্ষা করতে পারছি কিনা। এই ধরনের ঘটনা আপনাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করে? জি, খুবই কারেন্ট একটা ইস্যু আপনি এনেছেন। অবশ্যই এটা একটা আমি বলবো যে ইম্পর্টেন্ট বিষয়। তো সীমান্ত এলাকায় আসলে আমরা যখন ল্যান্ড বর্ডারগুলিতে দেখি এই ধরনের ঘটনা ছোটোখাটো চলতে থাকে, এটাও সেই একই ধরনের একটা ঘটনা। তবে আমাদের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা যা বলে, ওই এলাকায় যেহেতু আমি নিজে অপারেট করেছি, অনেক ক্ষেত্রেই আসলে তথ্যগুলি যেগুলি আসে সেগুলিতে দেখা যায় যে তাদের নৌবাহিনী নিয়েছে, অর্থাৎ তথ্যগুলি ঠিক যেভাবে ঘটে সেভাবে আসে না। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে মায়ানমার নৌবাহিনী কিন্তু সেইভাবে সংগঠিত না বা ডেপ্লয়েড না। অনেক ক্ষেত্রেই তাদের যারা জেলে বা ডেকয়েটস আছে তারাও এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। সো আসলে ঘটনাটা পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত আসলে এই ব্যাপারে সঠিক কিছু বলা যাচ্ছে না। তবে অবশ্যই আমরা এই ধরনের ঘটনা কখনো কখনো হতে দেখি, এবং আমি বেশ আশাবাদী যে কোস্টগার্ড এবং নৌবাহিনী অবশ্যই এই বিষয়ে দ্রুততার সাথেই আমাদেরকে একটা কিছু জানাতে পারবে। তবে এর সাথে অবতারণা করতে হয় যে 2012 এবং 14 সালে আমাদের যে সমুদ্র সীমা বেড়েছে, যেটা প্রায় 1,19,000 স্কোয়ার কিলোমিটার, যেটা আমাদের স্থলভাগের প্রায় 80 ভাগ। তো এই বর্ধিত এলাকায় যে আমাদের অবস্থান এবং আমাদের যে নজরদারি, সেটা বাড়ানোর জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ভিশন 2030 বা ফোর্সেস গোল 2030 এবং ভিশন 2041, এই বিষয়ে কিন্তু আমাদের অ্যাসেট বাড়ানো, আমাদের সক্ষমতা বাড়ানো, নজরদারির সক্ষমতা বাড়ানো এবং যে কোনো সিচুয়েশন মোকাবেলার জন্য যে সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। সেক্ষেত্রে ত্রিমাত্রিক করে তোলার কথা আমরা শুনি, সাবমেরিন আসলো আমাদের। সেক্ষেত্রে এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের যে দক্ষতা প্রয়োজন, সেদিকে আমরা আসলে কিভাবে এগোচ্ছি? জি, আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আধুনিক প্রযুক্তি কিন্তু হঠাৎ করে কোনো নৌবাহিনী বা কোনো বাহিনী কিন্তু অভিযোজন বা অ্যাডাপ্ট করতে পারবে না, যদি না সেই প্রযুক্তিগুলি ধারাবাহিকভাবে আমরা অনুসরণ না করি বা ব্যবহার করতে থাকি। এর প্রেক্ষাপটে বলতে হয় যে 80-র দশকের শুরুতে বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম গাইডেড মিসাইল ফ্রিগেট এবং মিসাইল সংযোজিত হয়, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীতে আমরা পরবর্তী জেনারেশনের মিসাইল সারফেস টু সারফেস, অর্থাৎ ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল আমরা ব্যবহার করে আসছি। এবং একই সাথে আমরা ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিবর্তিত হয়েছি, বা আমরা পরিবর্তিত হওয়ার সাথে সাথে আমাদের যে সক্ষমতা বেড়েছে, এই সাবমেরিন পরিচালনা, তার মেইনটেনেন্স এবং তার ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক বিষয়গুলিও কিন্তু আমাদেরকে রপ্ত করতে হচ্ছে। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধুর
স্বপ্ন থেকেই আজ আমাদের এই নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। আরেকটা ব্যাপার আলোচনায় আসে, সেটা হচ্ছে আমাদের যে শিপইয়ার্ড গুলো রয়েছে সেখানে যে জাহাজ তৈরি হচ্ছে, এখানে পেট্রোল বোট বেশ কয়েকটি তৈরি হয়েছে, এর মধ্যে সার্ভের জাহাজ তৈরি হচ্ছে, আরো বড় ফ্রিগেটের কথা আমরা ফোর্সেস গোল 2030-এ শুনছি, সেটা কি এগোচ্ছে আস্তে আস্তে? জি, ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা পেট্রোল ক্রাফট এবং লার্জ পেট্রোল ক্রাফট আমাদের ডকইয়ার্ডে তৈরি করেছি, অর্থাৎ খুলনা শিপইয়ার্ডে, এবং কিছু কিছু বোট আমরা তৈরি করেছি, ছোট আকারের পেট্রোল ক্রাফট তৈরি করেছি নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে। আপনারা জাতি গঠনেও এর ভূমিকা অনেক, অর্থনৈতিক ক্ষেত্রে এই ডকইয়ার্ডগুলির ভূমিকা অনেক। যেভাবে আমরা আসলে একসময় আমরা জাহাজ কিনতাম, এখন আমরা জাহাজ তৈরি করি, এবং আমরা স্বপ্ন দেখি বঙ্গবন্ধুর হাত ধরে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যে আমরা একসময় এই ক্রেতা নৌবাহিনী থেকে আমরা এখন নির্মাতা নৌবাহিনীতে এসেছি, এবং একসময় আমরা রপ্তানি করব জাহাজ, অর্থাৎ আমরা বিক্রেতা রপ্তানি হচ্ছেও কিছু। জি, বেসামরিক জাহাজও, বাণিজ্যিক জাহাজ তৈরি হচ্ছে বিভিন্ন বেসামরিক ডকইয়ার্ডেও, চিটাগংয়ে এবং খুলনায়, এবং সেখান থেকেও জাহাজ রপ্তানি হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। এয়ার কমান্ডার হোসেন, আপনার কাছে আসি। এখানে বিমানের যে জটিল প্রযুক্তির কথা রয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন দেশে আগে যে প্রযুক্তি তৈরি হচ্ছে, ধরুন MiG-21-এর মতন সোভিয়েত যে বিমান, তার প্রযুক্তি বিভিন্ন দেশ লাইসেন্স নিয়ে পরে তৈরি করেছে, চীন তার মধ্যে বোধহয় অগ্রগণ্য হবে। বাংলাদেশ যে আধুনিকায়নের কথা বলছে বিমান বাহিনীর, তার সাথে খরচের একটা বড় প্রশ্ন চলেই আসে। সেখানে জঙ্গি বিমান কেনার জন্য সম্ভবত 25,200 কোটি টাকা আলাদা করে রাখার কথাও বলা হচ্ছে। তো সেদিকে আমরা আসলে কিভাবে এগোচ্ছি? আমাদের এই 2030 নাগাদ কি ধরনের পরিকল্পনা বা পরিবর্তন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসতে চাই। সেটা হলো যে জাতির পিতা 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করলেন, এবং উনি ফিল করলেন যে যে কটি প্রতিষ্ঠানকে, জাতীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে, এর মধ্যে সশস্ত্র বাহিনী একটি। বিমান বাহিনী স্বাভাবিকভাবে এর মধ্যে অন্তর্ভুক্ত হলো, এবং আপনারা দেখতে পাচ্ছেন কালের বিবর্তনে বিমান বাহিনী দেশের সার্বিক উন্নতির সাথে সাথে অনেক দূরে গিয়েছে। ভৌগোলিক অবস্থান এবং আমাদের যে সামরিক কৌশলগত যে দিকটা, এই দিক বিবেচনায় রেখে জাতির পিতা সর্বপ্রথমে তিনি তৎকালীন অত্যাধুনিক MiG-21 এয়ারক্রাফট এনেছিলেন রাশিয়া থেকে। আরও এসেছিল MiH হেলিকপ্টার, পরিবহন বিমানের মধ্যে ছিল N-24 এবং N-26, এবং আমাদের এয়ার ডিফেন্স রেডার। এরপরে জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বিমান বাহিনীকে দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা লাভ করেছি চতুর্থ প্রজন্মের MiG-29 এয়ারক্রাফট, F-7BG-1 এয়ারক্রাফট, দেন C-130J নতুন মডেলের একটা এয়ারক্রাফট এসছে আমাদের ইউকে থেকে, পরিবহন বিমান MI-17 SH হেলিকপ্টার, AW-139 মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, রাইট। এবং আমাদের অতি সম্প্রতি বরিশালে একটি 3 ডাইমেনশনাল রেডার স্থাপিত হয়েছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে সমুদ্র বিজয় হয়েছে EEZ পর্যন্ত, অলমোস্ট আমরা EEZ পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ সক্ষমতা অর্জন করেছি। আমরা এই যে পর্যবেক্ষণ করছেন, তার মানে তো কেউ আসলে আপনারা জানতে পারছেন, তাদেরকে কোনোভাবে প্রতিহত করা, যেটাকে ইন্টারসেপ্ট করা বলা হয়, সেটার কি প্রযুক্তি রয়েছে আমাদের? খুব সুন্দর প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আপনি। আমরা যখন সমুদ্র বিজয় করলাম, আমরা ফিল করলাম এই সমুদ্রের উপরের যে আকাশসীমাটা, এটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। এর জন্য আমরা এটা ফিল করে 2018 সালের ফেব্রুয়ারি মাসে, 1 ফেব্রুয়ারিতে আমরা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এস্টাবলিশ করার সুযোগ পেলাম। এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন যখন আমরা এস্টাবলিশ করলাম, অটোমেটিক্যালি এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার স্থাপিত করতে হলো আমাদেরকে। এর মাধ্যমে কি হলো, আগে অন্যান্য বিমানগুলো কি করতো, স্পেশালি সিভিল এয়ারক্রাফট আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে তারা রিপোর্ট করে চলে যেত, যেগুলো স্পেশালি সি এর উপর দিয়ে যেত, আমার FIR এর বাইরে, ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের বাইরে, সেগুলো আমাকে রিপোর্ট করতো না। এখন আমরা রিসেন্টলি অ্যাপ্লাই করেছি
সিভিল এভিয়েশনের মাধ্যমে আমাদের এফআইআর এক্সটেনশন হবে এবং এই এয়ারক্রাফটগুলো এখন আমাদেরকে রিপোর্ট করতে বাধ্য এবং আমার দেশের উপর দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো তো অবশ্যই আমাকে রিপোর্ট করতে হবে। যদি কোনোটা আমাকে রিপোর্ট না করে তাহলে আইনগতভাবে আইকাও যে আমাকে ক্ষমতাটা দিয়েছে সেই ক্ষমতা অনুযায়ী আইকাও ইজ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আপনি জানেন, তার মাধ্যমে আমি প্রয়োজনে আমার যে সক্ষমতা রয়েছে আমার ফাইটার ইন্টারসেপ্টর এয়ারক্রাফট আমি আকাশে নিতে পারবো, আমি সেই আনআইডেন্টিফাইড এয়ারক্রাফটকে আইডেন্টিফিকেশনের সুযোগ দিতে পারবো, আমি প্রয়োজনে তাকে ফোর্স ল্যান্ডিং পর্যন্ত করাতে পারবো। এর পাশাপাশি এখন একটা প্রযুক্তি নিয়ে বিতর্ক হয়, সেটা হচ্ছে এয়ার ডিফেন্সের জন্য আমরা যা যা করতে পারি। আয়রন ডোমের মতন প্রযুক্তি বিভিন্ন দেশে আসছে এবং তা নিয়ে প্রচুর বিনিয়োগও আসলে হচ্ছে। আমরা কি সেইভাবে ভাবছি আমাদের যে এয়ার ডিফেন্সের ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগ প্রয়োজন কিনা? বিনিয়োগের বিষয়টা আরেকবার বলবেন কাইন্ডলি। আয়রন ডোমের মতন যে প্রযুক্তিগুলো, যেগুলো মিসাইল যদি আসে সেটাকে প্রতিহত করার জন্য অন্য একটি মিসাইল ব্যবহার হচ্ছে, সেই ধরনের প্রযুক্তি কি আমাদের প্রয়োজন আছে? আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এয়ার ডিফেন্সের বিষয়টা হলো যে বাংলার আকাশ রাখিব মুক্ত, এটা হলো আমাদের মূল মন্ত্র। এই মূল মন্ত্রে আমরা এগিয়ে চলেছি। এয়ার ডিফেন্সের ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো যে আমার দেশে কোনো শত্রু বিমান যদি আসে অথবা যে কোনো বিমান আমার টেরিটরিতে এন্টার করবে, আমার ফার্স্ট হলো তাকে আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফিকেশনের জন্য আমার গ্রাউন্ড বেস রেডার দরকার, সেন্সার্স দরকার। এই সেন্সার্সগুলো আমাদের যেটুকু আছে, আমাদের হাই লেভেলে যে কভারেজটা, দিস ইজ ভেরি গুড, আমি বলবো আমাদের পুরা দেশ এটা কভার করে। লো লেভেলে আমাদের কিছুটা সক্ষমতার অভাব রয়েছে, সেটা গ্র্যাজুয়ালি পূরণ হচ্ছে। ফোর্সেস গোল 2030-তে এই বিষয়টা যথেষ্ট নজর দেওয়া হয়েছে এবং খুব অচিরেই ইনশাআল্লাহ আমরা এই সক্ষমতা অর্জন করতে পারবো। জি, অনেক ধন্যবাদ। ফিরে আসি ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী আপনার কাছে। এই যে অস্ত্র রপ্তানিকারক বলুন, এটা তো একটা বিরাট বাজার এবং এই কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন ফ্রান্সে গেছেন, অন্য দেশে গেছেন, তার কাছে অস্ত্র বিক্রির প্রচুর প্রস্তাব এসেছে, জঙ্গি বিমান সহকারে। তো এর পাশাপাশি আমরা তো কিছু কিছু অস্ত্র তৈরি করছি, আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে, মেশিন টুলস ফ্যাক্টরি রয়েছে, সেখানে মেশিন গান বোধহয় এলএমজি একটি তৈরি হচ্ছে, একটি রাইফেল তৈরি হচ্ছে, একটি ট্যাঙ্ক সেখানে আপগ্রেড করারও ব্যবস্থা রয়েছে। এগুলোকে আরও এগোচ্ছে সামনের দিকে? আমরা কি রপ্তানির দিকে যেতে পারছি? এটা কি অর্থ উপার্জনের খাত হতে পারে বাংলাদেশের জন্য? ধন্যবাদ, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, প্রাসঙ্গিক। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদেরকে অ্যাড্রেস করছিলেন তখন বলছিলেন যে বাংলাদেশ পৃথিবীর 41তম বৃহত্তম অর্থনীতি। আমরা চিন্তা করছিলাম যে দাঁড়িয়ে চিন্তা করছিলাম 41তম বৃহত্তম অর্থনীতির জন্য যে সামরিক শক্তি দরকার, এটাকে আমাদের আছে কিনা বা আমরা ওদিকে এগোচ্ছি কিনা। একই সাথে আমরা যদি পরিসংখ্যান দেখি বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2041 সালে বাংলাদেশের অর্থনীতি হবে 16তম বৃহত্তম অর্থনীতি পৃথিবীর। তো 2021 সালে আমাদেরকে একই তথ্য অনুযায়ী 16তম বৃহত্তম মিলিটারি পাওয়ারও হতে হবে। তো সেই ক্ষেত্রে এই মিলিটারিটা কোথায় যাবে এবং এটার জন্য আমরা আসলে কী করছি? আমি কথা বলছিলাম ফোর্সেস গোল 2030 নিয়ে, একটু আগে কথা বলছিলাম আমরা। তো ফোর্সেস গোল 2030 যে শুরু, এটা কিন্তু 1974 সালের যে সমরনীতি বঙ্গবন্ধু আমাদেরকে দিয়েছিলেন, ওখান থেকে আমরা শুরু করি এবং পরবর্তীতে 2011 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমেই দিক নির্দেশনে আমরা এটা শুরু করি এবং 2018 সালে এসে আমরা সমরনীতি 2018 প্রণয়ন করি। এই যে সমরনীতি প্রণয়ন করা হয়, এর মূল যে বিষয়াদি ছিল এটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা এবং বাংলাদেশ আর্মির সক্ষমতা ওইভাবে তৈরি করা সেনাবাহিনীর। তো এই কারণে আমরা স্বভাবতই 3টি বিষয়কে সামনে রেখে এগিয়েছি এবং যে কোনো সেনাবাহিনী যখন মূল্যায়ন করা হয় বা আমরা যখন দেশে বিদেশে বিভিন্ন সেনাবাহিনীর সাথে কাজ করি, অনুশীলন করি, তখন কিন্তু আমরা একটা সেনাবাহিনীকে মূল্যায়ন করার চেষ্টা করি। 3টে বিষয়ের উপর ভিত্তি করে এই মূল্যায়নটা নর্মালি আমাদের ব্রেনে মোটামুটি প্রোগ্রাম করা। নাম্বার 1 হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সাংগঠনিক দক্ষতাটা কীরকম। 2 হচ্ছে এর সরঞ্জামাদি কীরকম, সমর সরঞ্জামাদি কীরকম, এবং 3 হচ্ছে এর প্রশিক্ষণের মান বা মানব সম্পদ উন্নয়নটা কীরকম। এই 3টা জিনিস আমরা দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছে আমরা যথেষ্টই এগিয়ে আছি। জাতিসংঘের মিশনগুলোতে তো যথেষ্ট এটা তো ইন্ডিকেটর দেখাই যাচ্ছে। অনেকদিন ধরে আমরা
1 নম্বর পজিশনে আছি 122টা দেশের মধ্যে। তো এই ইন্ডিকেটরগুলোতে আমরা এগিয়ে আছেন, কীভাবে এগিয়ে আছি? আমাদের যে যেই গ্রোথটা হয়েছে লাস্ট কাপল অফ ইয়ার্সে, এটা কিন্তু জাস্ট বড় একটা গ্রোথ হয়েছে। আমাদের অর্থনীতির যেভাবে গ্রোথ হচ্ছে, আমাদের সামরিক বাহিনীর কিন্তু এভাবেই গ্রোথ হচ্ছে, এবং এই গ্রোথের সাথে আপনার যে প্রশ্ন, এটা রিলেটেড। ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের সক্ষমতা কীভাবে আমরা বাড়াচ্ছি। আমাদের এখন 10টা ডিভিশন চলে আসছে, 10টা ফর্মেশন। এটা বঙ্গবন্ধুর সময় ছিল 4টা ব্রিগেড, এবং এখানে শতাধিক ইউনিট উনি তৈরি করে গিয়েছিলেন। এরপরে কালের বিবর্তনে আজকে আমাদের 10টা ডিভিশন তৈরি হয়েছে, এবং এটার সাথে সাথে আমাদের নতুন নতুন ক্যান্টনমেন্ট হচ্ছে। আমাদের সাংগঠনিক দক্ষতা যেই জায়গায় গেলে আসলে একটা ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছে, আমরা সেই প্রশংসনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছি। এবার সে আমাদের সমর যে সরঞ্জামাদি যে বিস্তর পরিকল্পনা, এবং আমরা যেভাবে আগাচ্ছি, যেটার সাথে আপনার এই অর্ডিন্যান্স ফ্যাক্টরির কোশ্চেন এসেছে, তো আমরা আমাদের যে বিভিন্ন আর্মস অ্যান্ড সার্ভিসেস এইগুলোর ডেভেলপ করছি। এবং আমি ছোট করে কয়েকটা বলবো, এবং এরপরে আপনার এটাতে চলে আসবো, তার আগে প্রশিক্ষণের মান নিয়েও কথা বলবো। তো প্রথমে আমাদের সাজোয়া বাহিনী, আমরা 4th জেনারেশন ট্যাঙ্ক ইউজ করছি, MBD 2000। আমরা আজকে না, 2013 থেকে ইউজ করছি, এবং এটা সত্যি একটা গর্বের বিষয়। এবং যে কোনো সেনাবাহিনী এই ধরনের ইনভেন্টরি নিয়ে গর্ববোধ করতেই পারে। এটা কি চীনের থেকে আসে? রাশিয়ান MBD 2000 যে ট্যাঙ্ক। এরপরে আমরা যদি আর্টলের দিকে তাকাই, আমরা মাল্টি লঞ্চ রকেট সিস্টেম MLRS, টাইগার MLRS যেটা বলে, অত্যন্ত অত্যাধুনিক একটা সিস্টেম, আমরা এটা ব্যবহার করছি। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে এই, আপনি এয়ার ডিফেন্স নিয়ে কথা বলছেন, এই জায়গায় আমরা শোরাড V-SHORAD নামক সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করছি। এবং এর মধ্যে সবচেয়ে বড় যেটা রাডার কন্ট্রোল গান এসেছে, অর্লিকন, এটা পৃথিবীর অত্যাধুনিক লেটেস্ট সিস্টেম, সুইস সিস্টেম, এবং এটা আমাদের দেশে যুক্ত হয়েছে, এবং গর্ব করার মতো একটা জিনিস। সো এয়ার ডিফেন্সও আমরা যথেষ্ট উন্নয়ন করছি। এর সাথে সাথে আমাদের ইনফেন্ট্রি এবং অন্যান্য আর্মসগুলোরও কিন্তু সক্ষমতা সেইভাবেই বৃদ্ধি পাচ্ছে। এয়ার ডিফেন্স কি বিমান বাহিনী এবং সেনাবাহিনী একসাথে? গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স, যেটা GBAD বলে, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্সটা সেনাবাহিনী টেক কেয়ার করে, এবং এয়ার বেস যেটা, এটা বিমান বাহিনী করে। এবং এটার মধ্যে আবার একটা সমন্বিত কার্যক্রম বাহিনীগুলোর মধ্যে চালানো আছে, এবং এখানে একটা এয়ার ডিফেন্স কমিটির মাধ্যমে এটা পরিচালনা করা হয়। এখন এয়ার কমোডর হোসেনের কাছ থেকে এই সংক্ষেপে শুনে নেব। সাপ্লিমেন্ট করতে চাই যদি সুযোগ পাই, সেটা হলো যে এয়ার ডিফেন্সের বিষয়টা হলো আমরা 3 বাহিনী একসাথে অবশ্যই একটা সার্বিকভাবে আমাদের আকাশ প্রতিরক্ষা করতে হবে। এখানে গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্সগুলো 3 বাহিনীরই রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সবার রয়েছে। এয়ার ডিফেন্স কমান্ডার কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। বিমান বাহিনীর প্রধান হলো এয়ার ডিফেন্স কমান্ডার। তারপরে আমাদের এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার রয়েছে, যেখান থেকে সার্বিক বিমান প্রতিরক্ষাটা, আমার আকাশ প্রতিরক্ষাটা পরিচালন কেন্দ্র হিসেবে পরিচিত। এটা মাটি থেকে হতে পারে, আকাশ থেকে হতে পারে। আপনি জেনে খুশি হবেন, আমাদের কিন্তু কম্প্যাটিবিলিটিটা খুব মানে চিন্তা ভাবনা করে আমাদের এটা সংযোজন করা হয়েছে আমাদের 3 বাহিনীতে। যেমন FM-90টা আমাদের 3 বাহিনীরই রয়েছে। সো আমাদের মেইনটেনেন্স বলেন, ওভারহোলিং বলেন, অন্যান্য সব কিছুতে কিন্তু আমরা একে অপরকে সাহায্য করতে পারি। আমি এখানে একটু নৌবাহিনীর এই ক্ষেত্রে সক্ষমতা এবং সমন্বয়ের যে বিষয়টা একটু ছোট্ট করে আনতে চাই। যে যেহেতু আমরা যদি দেখি আমাদের ভূখণ্ড খুব বেশি বড় না, সো যে কোনো ছোট ভূখণ্ডকে গার্ড করতে হলে বা প্রতিরক্ষা নিশ্চিত করতে হলে ডেপথ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বর্ধিত সমুদ্র এলাকা, এটা কিন্তু বিরাট একটা বাফার বা একটা বড় ভূমিকা রাখছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু নৌবাহিনী, যেখানে শোর বেস রেডার কাভারেজ থাকছে না, সেখানে কিন্তু নৌবাহিনী তার লং রেঞ্জ সার্চ রেডার দিয়ে ডিটেক্ট করতে পারছে, এবং ক্ষেত্র বিশেষে ADOC বা এয়ার ডিফেন্স অপারেশন সেন্টারের সাথে আমরা তথ্য বিনিময় করে আমাদের এয়ার অ্যাসেটকে মোবিলাইজ করতে পারছি। এবং একই সাথে নৌবাহিনীও কিন্তু তার শিপ বেস যে মিসাইল সিস্টেম এবং ডিটেকশন সিস্টেম, তার মাধ্যমে এয়ার ডিফেন্সে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারছে। যেটা বলছিলাম যে এই যে আমাদের গ্রোথ, এই গ্রোথের সাথে সাথে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টও বাড়ছে, আর্মামেন্টের রিকোয়ারমেন্ট বাড়ছে, গোলাবারুদের রিকোয়ারমেন্ট বাড়ছে। আমরা আপাততভাবে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমরা কিন্তু এটা নিজেদের ফুলফিল করার একটা পদ্ধতি চালু করেছি। আমরা BD-08 রাইফেল এবং আমাদের স্মল আর্মস কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি। এবং এছাড়াও আমাদের যে আর্মামেন্ট, আমরা ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে টেকনোলজি নিয়ে আসছি, এবং নিয়ে এসে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। এবং একই কাজ আমাদের হাইটেক যে ইকুইপমেন্টগুলো আছে, কমিউনিকেশন যে ইকুইপমেন্টগুলো আছে, এগুলোর জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এবং এখানেই কমিউনিকেশন ইকুইপমেন্ট কি তৈরি হচ্ছে বাংলাদেশে? তৈরি হবে, আমরা কাজ করছি এটা নিয়ে, বেশ কয়েক বছর ধরেই কাজ করছি। এবং যে মডার্ন কমিউনিকেশন ইকুইপমেন্ট আমাদের EU কান্ট্রিজ বা
আমেরিকা অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিজের ইকুইপমেন্ট নিয়ে এসে আমরা এগুলো ট্রান্সফার অফ টেকনোলজি করে আমরা নিজেরা তৈরি করার কাজ হাতে নিয়েছি এবং আমরা এগিয়ে যাচ্ছি এটাতে। তো একইভাবে আমাদের মানব সম্পদ উন্নয়নের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং একটা অত্যাধুনিক সক্ষম বাহিনী যেখানে আমাদের মানুষ কনফিডেন্স ফিল করবে, আমরা কিন্তু সেই ধরনের বাহিনী তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ। কমোডর হোসেন, আপনার কাছে ফিরে আসি শেষ অংশে। আমরা এই যে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় যে কথাটা বলা হয়, পক্ষের যুক্তি হচ্ছে এটা আছে বলে হয়তো অনেক যুদ্ধ হচ্ছে না। এই যে যুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য যুদ্ধের প্রস্তুতি এবং সেখানে কূটনীতির বিষয়টাও চলে আসে, সেদিক দিয়ে আমাদের সশস্ত্র বাহিনী কেমন ধরনের চিন্তা করছে আপনাদের সবার কাছ থেকে খানিকটা করে শুনবো। কমোডর হোসেন সবার আগে। ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, আপনি বোধহয় মিলিটারি ডিপ্লোমেসি নিয়ে একটু জানতে চাচ্ছেন। আমরা জানি যে বাংলাদেশের ফরেন পলিসিটা আমরা জানি, ফরেন পলিসির একটা পার্ট হলো ডিপ্লোমেসি, এবং এই মিলিটারি ডিপ্লোমেসিটা কিন্তু ইট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমাদের ফরেন পলিসিকে অনেকটা সাহায্য করছে। আমি বলবো কিভাবে সাহায্য করছে। আমি বিমান বাহিনীর কথা যদি আপনাকে বলি, আমরা এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় দুর্যোগ মোকাবেলায় বিমান বাহিনীর পরিবহন বিমান কিন্তু সবচেয়ে আগে এগিয়ে গিয়েছে। আমাদের C-130 সেই শ্রীলঙ্কার সুনামিতে এগিয়ে গিয়েছে, জাপানের সুনামিতে এগিয়ে গিয়েছে, তারপরে মালদ্বীপসে রিসেন্টলি আপনি দেখেছেন আমাদের C-130 গিয়েছে, সেখানকার বাংলাদেশি নাগরিককে নিয়ে এসছে, এখানকার মালদ্বীপসের নাগরিককে নিয়ে গেছে, আমাদের মেডিকেল টিম নিয়ে গেছে। কোভিড-19 সময় আমাদের একটা বিরাট ভূমিকা রেখেছে আমাদের পরিবহন বিমানগুলো। বর্তমানে প্রতিনিয়ত আপনি দেখতেছেন অলমোস্ট কিছুদিন পরপরই আমাদের এই বন্ধুপ্রতিম দেশ চায়না থেকে আমাদের সিনোফার্মার যে ভ্যাকসিনগুলো নিয়ে আসছে, সেটাও আমাদের বিমান বাহিনী পরিবহন বিমানের মাধ্যমে আনা হচ্ছে। আমরা যুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য এভাবে বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই মিলিটারি ডিপ্লোমেসির আরেকটা বড় দিক হলো আমাদের জাতিসংঘে আমাদের যে নিজেদের ইনভলভ করাটা। আমাদের আপনি জেনে খুশি হবেন, আমরা 1993 সাল থেকে আমার জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা শুরু করেছিলাম। এ পর্যন্ত 29টি জাতিসংঘ মিশনে আমরা কার্যক্রমে অংশগ্রহণ করেছি, এবং আমাদের এই মুহূর্তে 9টি হেলিকপ্টার এবং একটি C-130 আমাদের পরিবহন বিমান রয়েছে, জাতিসংঘ মিশনে নিয়োজিত রয়েছে। বর্তমানে 500-র অধিক আমাদের বিমান বাহিনীর সদস্য জাতিসংঘে নিয়োজিত রয়েছে। আপনি আরেকটু জেনে খুশি হবেন যে আমাদের মহিলা যে কর্মকর্তা রয়েছেন আমাদের প্রায় 96 জন কর্মকর্তা এই পর্যন্ত জাতিসংঘ মিশনে পার্টিসিপেট করেছে। এর মধ্যে 2 জন আমাদের মহিলা বৈমানিক। তাদের নিয়ে তো বিস্তার এক্স্যাক্টলি প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। অনেক ধন্যবাদ। কমান্ডার রহমান, আপনার কাছে চলে আসি। নৌবাহিনী এই ধরনের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে? আমি শুরু করব সত্যিকার অর্থে জাতিসংঘ মিশনে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা। সংক্ষেপে আমি ছোট্ট করে বলবো যে প্রায় 30টি দেশে এই পর্যন্ত আমরা শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছি, যেখানে নারীর ক্ষমতায়নও আমরা দেখেছি, এবং নৌবাহিনী এই ব্যাপারে প্রথম 2000 সালে অফিসার এবং ক্যাডেট পদে নারী কর্মকর্তা নিয়োগ দেয়। এবং আমাদের নৌবাহিনীর 4 জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ করেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আমরা যদি দেখি এই মিলিটারি ডিপ্লোমেসির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নেভাল ডিপ্লোমেসি বা নৌ কূটনীতি। সেখানে কিন্তু আমরা দেখব যে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স যদি আমরা বলি, আমরা সবাই জানি যে পৃথিবীর 70% পানি, কিন্তু এই 70% পানির কিন্তু আসলে দেশগুলি ওন করে হচ্ছে মাত্র 27%, 27%। অর্থাৎ টেরিটোরিয়াল ওয়াটার বা রাষ্ট্রের অধীন যে জলসীমা, বাট বাকি যে 43%, এই 43% কিন্তু আন্তর্জাতিক জলসীমা, যেখানে নৌবাহিনী যে কোনো দেশের নৌবাহিনী কিন্তু কিছু নিয়মকানুন মেনে অপারেট করতে পারে। যার একটা উজ্জ্বল উদাহরণ আমাদের স্বাধীনতা যুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে 7th ফ্লিট এবং রাশিয়ান ডেস্ট্রয়ার, ক্রুজার এখানে কিন্তু ডিপ্লয় করেছিল। সো জাহাজের এই দীর্ঘমেয়াদী অবস্থানের যে সক্ষমতা, মাসের পর মাস, সেটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে যদি আমরা সাবমেরিনের কথা বলি, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের সক্ষমতা থাকলে সেটা যুদ্ধ ঠেকানোর জন্য, যেমন সাবমেরিন এরকম একটা প্ল্যাটফর্ম যে থাকলে সেটার যে একটা ডেটারেন্ট ইফেক্ট থাকবে, যেটা অপোনেন্টের উপরে, যেটা দিয়ে আসলে যুদ্ধ না করেও অনেক কিছু অ্যাচিভ করা যাবে। এর বাইরেও আমি বলবো যে এই ডিপ্লোমেসির একটা বড় পার্ট হচ্ছে আমাদের যে সুনীল অর্থনীতি, অর্থাৎ আমাদের যে এই প্রায় 80% এলাকা বেড়েছে সমুদ্র জয়ের মাধ্যমে,
সেইখানে কিন্তু আমরা যদি আমাদের ভিশন 2041 অ্যাচিভ করতে হয় এবং ডেল্টা প্ল্যান অ্যাচিভ করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই সুনীল অর্থনীতিকেই কাজে লাগাতে হবে, অর্থাৎ টেকসই সমুদ্রের ব্যবহার এবং সম্পদের ব্যবহার। যেহেতু আমাদের স্থলসীমায় আমাদের এই সম্পদের সীমাবদ্ধতা দিনে দিনে বেড়েই চলেছে এবং একসময় সেটা শেষ হয়ে যাবে, এবং তখন আমাদেরকে কিন্তু পুরোপুরি সমুদ্রের উপরে নির্ভর করতে হবে। এবং এখন থেকেই যদি আমরা সেটা এই টেকসই সমুদ্রের ব্যবহারকে আমাদের আত্মস্থ করতে না পারি, তাহলে কিন্তু আমরা একসময় আমাদের এই সুনীল অর্থনীতির সুবিধাটা আমরা নিতে পারবো না। এবং একই সাথে নৌবাহিনী যে কূটনৈতিক দক্ষতা দেখাতে পারে, এটা আমি আশা করব, আমি স্বপ্ন দেখি বঙ্গবন্ধুর মতোই, যে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে ধীরে ধীরে আমরা উন্নত দেশ যেমন হব, একই সাথে আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিশ্বের দোরগোড়ায় বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে নিয়ে যাব। অনেক ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী, আপনার কাছে ফিরে আসি। একটু ভেতরের দিকে যদি আবার ফিরে তাকাই, বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী তো জনগণের শক্তি, জনগণের শক্তি থেকেই তারা তাদের শক্তি উৎসারিত। সাধারণ মানুষের সাথে এক ধরনের দূরত্ব তো আপনাদের রক্ষা করতে হয়, হয়তো শৃঙ্খলার স্বার্থে সেনানিবাসের মধ্যে আপনাদের থাকতে হয়, কিন্তু এই যে জনসংযোগ নিয়ে কি আপনারা ভাবেন, বা সেখানে সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর যে সম্পর্ক, সেটার উন্নয়ন নিয়ে আপনারা কি ভাবেন? খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, সিভিল মিলিটারি রিলেশন। আচ্ছা, আমাদের এটা আমাদের একদম ছোট থেকে আমরা এই বিষয়টা নিয়ে পড়ালেখা করেছি, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই বিষয়টার উপরে আলোচনা করেছি, এবং আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট পরিমাণে সিরিয়াস, যে আমাদের আজকের যে মিলিটারি স্ট্র্যাটেজি, আজকের যে ওয়ার স্ট্র্যাটেজি, এটার সাথে কিন্তু এই সিভিল মিলিটারি রিলেশন ইজ এটা সরাসরি একটা কানেক্টেড বিষয়। মানে ওয়ার্ল্ড পলিটিক্সে যে চেঞ্জ এসেছে, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেব। আমি 3টার সময় 3টা ইউএন মিশন করেছি। 2001-2 সালে একটা করেছি, 2010 সালে এক জায়গায় করেছি, এবং 2015-16 সালে একটা করেছি। আমি কিন্তু দেখেছি যে মানে ইউএন কীভাবে চেঞ্জ হয়েছে, সিভিল ডিপ্লোমেসিটা কীভাবে মিলিটারি ডিপ্লোমেসিকে সুপারসিড করে আস্তে আস্তে এগোচ্ছে। তো এখানে কিন্তু এই রিলেশনটা আমরা ডাইরেক্টলি এই রিলেশনের মধ্যে পড়ি যখন ইউনাইটেড নেশনস আমরা চাকরি করি, এবং এখানে একসাথে কাজ করতে পারার যে অ্যাবিলিটি, যে সক্ষমতা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, এবং ওভারঅল এফিসিয়েন্সি এই একসাথে কাজ করার সাথেই রিলেটেড। তো ওইটার ব্যাপারে আমরা সবসময় নিবেদিত, এবং আমরা দেখবেন আমাদের আইএসপিআর-এর মাধ্যমে বা এখন বিভিন্ন জায়গায় আমরা যখন কাজ করি, আগে যেরকম কোথাও একটা সামরিক বাহিনী গেলে বিভিন্ন রকম জিনিস শোনা যেত, ইভেন লাস্ট কোভিডও কিন্তু আপনার এতটা শোনেন নাই, বিকজ আমরা অনেকটাই এই জায়গায় শিক্ষিত হয়ে আমরা ঠিকমতো কাজ করছি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।